খুশি হবেন আমি আজকে চলে আসলাম স্কয়ার নেট জাহিদ স্যার। তো আমি প্রথমেই জাহিদ স্যারকে রিকোয়েস্ট করবো যে আমাদের কোভিড-19 সিচুয়েশন এন্ড পোস্ট সিচুয়েশনটা কিরকম ছিল আপনাদের? আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আমরা সকলেই ভালো আছি। তো আপনারা জেনে খুশি হবেন আমি আজকে চলে আসলাম স্কয়ার নেট কম্পোজিট লিমিটেড, এবং আপনারা আরো জেনে খুশি হবেন আজকে আমার সাথে আছেন জাহিদ স্যার। তো আমি প্রথমেই জাহিদ স্যারকে রিকোয়েস্ট করব স্যার আপনার সম্পর্কে একটু ছোট্ট ইন্ট্রো দেওয়ার জন্য ভিউয়ারদের উদ্দেশ্যে। ধন্যবাদ আসলে এমন একটা উদ্যোগ নেওয়ার জন্য, বিশেষ করে টেক্সটাইল সেক্টরে আসলে এই ধরনের ডিজিটাল ইনিশিয়েটিভগুলো হয় না। তোমাকে শুভেচ্ছা এবং সুন্দর ভবিষ্যৎ সামনে হোক এই ধরনের কাজে জড়ানোর জন্য। আসলে আমি জাহিদুল হক স্কয়ার গ্রুপে আছি প্রায় 15 বছরের উপরে। আমি বুটেক্স থেকে গ্রাজুয়েশন করেছি টেক্সটাইল টেকনোলজির উপর। তারপর আমার একটা ইচ্ছা ছিল দেশের বাইরে পড়ালেখা করার, সামহাও যখন সেটা হয় নাই তখন আমি আসলে স্কয়ার গ্রুপে স্টার্ট করি আমার কেরিয়ার, এবং সিন্স দেন আমি এখন পর্যন্ত এখানে আছি। এখন আমি এখানে টোটাল টেক্সটাইল ডিভিশনের টেক্সটাইল অপারেশনের ডিজিএম হিসেবে। তো স্যার আপনি বললেন আপনার মোটামুটি 15 বছর অভিজ্ঞতা আছে এই লাইনে। তো আপনার এক্সপিরিয়েন্স থেকে যদি আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু শেয়ার করতেন, যে কোভিড-19 প্যান্ডেমিক যেটা, এটার প্রি সিচুয়েশন, কোভিড-19 সিচুয়েশন এন্ড পোস্ট সিচুয়েশনটা কিরকম ছিল আপনাদের? অ্যাকচুয়ালি কোভিড নিয়ে আমি নিজেও আসলে যখন থেকে এটা শুরু স্টার্ট চীনের উহান প্রদেশ থেকে, দেন এটা নিয়ে আমি যেহেতু এটা একটা টেক্সটাইল বিজনেসে বিরাট ইম্প্যাক্ট, এটার উপর আমি নিজে পড়াশোনা করেছি। আমি টেক্সটাইল ফোকাসে একটা আর্টিকেলও লিখেছি, কোভিড-19 অ্যান্ড টেক্সটাইল টেকনোলজি। তো অ্যাকচুয়ালি যে কোনো ধরনের এই ধরনের প্যান্ডামিকে ওভারঅল সব কিছুর উপরই একটা ইম্প্যাক্ট পড়ে। তো আমরাও বায়ারদের কাছ থেকে একটা প্রেশার বা পেয়েছি ওয়ার্ল্ড ওয়াইড এই বিজনেসে, বিশেষ করে চায়না যেহেতু ওয়ার্ল্ডের একটা বড় সাপ্লায়ার গার্মেন্টসের। তো সেক্ষেত্রে তাদের এই জিনিসটা স্টপেজ হওয়ার কারণে আমাদের এরকম যারা সেকেন্ড থার্ড ভিয়েতনাম, বাংলাদেশ, ইন্ডিয়া, এদের যে অবস্থা, এদের উপর একটা বিরাট ইম্প্যাক্ট পড়ে। সেটা কাভার করার জন্য আমরা বিশেষ করে সম্ভব যোদ্ধা হিসাবে দেশে আমরা এই করোনার ভিতরেও ডিসিশন নিয়েছি, বা কষ্ট করে আমরা ফ্যাক্টরিতে এসেছি, আমাদের সাথে শ্রমিক ভাইরা আসছে। আমরা করোনার সময় আমরা শিপমেন্ট করেছি, আমরা কোভিড রিলেটেড যে ড্রেস, বিশেষ করে মাস্ক, তারপরে টি শার্ট, পলো শার্ট, এগুলো আমরা লেটেস্ট ইন্টারন্যাশনাল কনসেপ্টে যে কেমিক্যাল বা এগুলো অ্যাপ্লাই করার ওইগুলো দিয়ে আমরা করেছি। বিশেষ করে স্কয়ার গ্রুপ, আমরা আমেরিকার একটা কাস্টমার হ্যান্ডস, তাদের আমরা প্রায় বেশ খানিকটা মাস্ক সাপোর্ট দিয়েছি। আমরা এইভাবে আসলে ওই করোনাকালীন সময় আমরা করোনাকালীন সময় সম্মত যোদ্ধা হিসেবে আমরাও ছিলাম দেশের সাথে সাথে বিশ্ববাসীর কাছে। আচ্ছা, তো স্যার এখন কোভিড-19 এর প্রি সিচুয়েশন এন্ড কোভিড-19 সিচুয়েশন সম্পর্কে আমরা আপনার কাছ থেকে শুনলাম এবং বুঝলাম। তো এখন কোভিড-19 এর যে পোস্ট সিচুয়েশন, ইট মিন্স দ্য কারেন্ট সিচুয়েশন অফ দ্য গ্লোবাল মার্কেট এন্ড ইন দ্য কেস অফ বাংলাদেশ, হোয়াট ইউ আর থিংকিং? কেমন যাচ্ছে আপনাদের সময়টা? কোভিড-19 এর কারণে ওয়ার্ল্ডের তো একটা বিজনেস পলিটিক্স বা বিজনেস ইম্প্যাক্ট বিশেষ করে আমেরিকা এবং চায়নার ভিতরে শুরু হয়ে গেছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ল্ড ওয়াইড ইয়ানের প্রাইস একটা আপরাইজিং অনেক বেশি হয়ে গেছে, প্রায় $1 $1.5 করে বেড়ে যাচ্ছে। বাইরেরা সে অনুসারে আমাদেরকে প্রাইস বেনিফিট দিচ্ছে না। তো আসলে এটা একটা চ্যালেঞ্জিং ইস্যু হয়ে দাঁড়াইছে এখন আমাদের মতো দেশের কান্ট্রিগুলোতে। প্রাইস যেখানে স্ট্যান্ডার্ড পর্যায়ে থাকে না, বাইরেরা সেটা কনসিডার করে না, কিন্তু আমেরিকা বা চায়না যেভাবে তাদের বিজনেসটাকে নিয়ে গ্যাম্বলিং করে, সেক্ষেত্রে আসলে আমাদের মতো দেশগুলোতে একটু টাফ হয়ে যায় বাইরের রিকোয়ারমেন্ট অনুসারে শিপআউট করা, জিনিসগুলো প্রপারলি দেওয়া। তারপরে এই সিচুয়েশনে আলহামদুলিল্লাহ আমরা বা আমাদের মতো নিট প্রজেক্ট বাংলাদেশে যারা আছে তারা কোপ আপ করে চেষ্টা করতেছি বিভিন্ন টেকনিক্যাল ইফিসিয়েন্সি বাড়ানোর মাধ্যমে। প্রফিট, যে ইংলিশে একটা জিনিস আছে যে 3P, প্রফিট ফ্রম প্রসেস এন্ড পারচেজ। তো
তো ওই জিনিসগুলোতে আমরা চেষ্টা করতেছি যে আরো কিভাবে আমাদেরকে ইফিসিয়েন্ট করে এই আনএক্সপেক্টেড সিচুয়েশন বা যেটা আনওয়ান্টেড ওয়ার্ল্ডে চলতেছে এই ধরনের জিনিসগুলোর সাথে ওভারকাম করে আমরা আসলে মার্কেটে টিকে থাকার চেষ্টা করতেছি। জি স্যার, ধন্যবাদ আপনাকে। তো আমরা বুঝতে পারলাম যে কোভিড-19 সিচুয়েশনের প্রথমেই কিরকম একটা সিচুয়েশন ছিল, কোভিড-19 এ স্যাররা কিভাবে ফ্রন্ট লাইনার যোদ্ধা হিসেবে কাজ করে কিভাবে তারা সময়টাকে পার করেছেন এবং পোস্ট সিচুয়েশনেও কিভাবে তারা কাজ করে যাচ্ছেন। তো স্যার আপনার কাছে একটা আমার স্পেশাল কোশ্চেন অ্যাসকোয়েনেট কম্পোজিটর পার্সপেক্টে, সেটা হলো আমি শুনেছি সেটা হলো আপনাদের এখানে ন্যানো টেকনোলজি অলরেডি ইমপ্লিমেন্ট হচ্ছে। তো এই বিষয়টা কতটুকু হচ্ছে, কিভাবে করছেন এবং ফিউচারে আপনাদের এটা নিয়ে চিন্তা ভাবনা কি? অ্যাকচুয়ালি অ্যাসকোয়ার সবসময় টেকনোলজির সাথে থাকে, ওয়ার্ল্ডের যত লেটেস্ট টেকনোলজি থাকে আমরা চেষ্টা করি। আমাদের যে ম্যানেজিং ডিরেক্টর সাহেব আছে এহসানুল হাবিব স্যার, উনি একজন টেকনোলজি লাভার। ওয়ার্ল্ডের যে কোনোখানে যে নতুন টেক্সটাইল রিলেটেড টেকনোলজি থাকে উনি সেটা পিক করে। ন্যানো টেকনোলজি আসলে সেই ধরনের একটা প্রজেক্ট যেটা আমরা বাংলাদেশে প্রথম স্টার্ট করার দুঃসাহস করি এবং অলরেডি আমরা এটা ইমপ্লিমেন্টের শেষ পর্যায়ে আছি। বেসিক্যালি ন্যানো টেকনোলজি কিছুই না, এটা একটা সাস্টেনেবল ইস্যু। আসলে আমরা যখন ডাইং করি, আপনারা হয়তো জানেন যে ডাইং করতে গেলে সল্ট একটা ইম্পর্টেন্ট ইস্যু এবং হিউজ পরিমাণে লাগে, যেটা পৃথিবীতে একটা হিউজ ইফেক্ট। তো আসলে ওই সল্টটাকে মিনিমাইজ করার জন্য একটা ক্যাটাইনাইজেশন করা হয় আর কি। সেটা একটা ন্যানো টেকনোলজি মেশিন আছে, ওখানে একটা ক্যাটানাইজার ইউজ করে ওইটাকে ক্যাটানাইজ করা হয় ফেব্রিকটাকে, দেন এটা রেগুলার এক্সস্ট প্রসেসে ডাইং করা হয়। সেক্ষেত্রে আর সল্ট লাগে না এবং ডায়ের যে ফিক্সেশন রেট এটা আপ টু 95 to 99 পর্যায়ে উঠে আসে। সেক্ষেত্রে ডাইজের যে এফ্লুয়েন্ট ইফেক্ট সেটাও থাকে না। সবকিছু মিলে আসলে প্রসেস টাইমও কমে যায়, মিলে একটা এনভায়রনমেন্টাল বেনিফিট পাওয়া যায়। সেজন্য আসলে এটা খুবই আমাদের ম্যানেজমেন্ট বাংলাদেশে এটা ইন্ট্রোডিউস করার জন্য যথেষ্ট চেষ্টা করতেছে। আমরা সাথে আছি এবং আমরা অলমোস্ট সাকসেস। তো স্যার যেটা বললেন, ইট মিনস এই ন্যানো টেকনোলজি ইউজ করে আমরা কি করতেছি, আমাদের যে সেক্টরটাকে আমরা ইকো ফ্রেন্ডলি করার চেষ্টা করছি। স্যার যেটা বললেন ফিক্সেশনটা খুব ভালো হচ্ছে অ্যান্ড আমাদের সল্টও কম লাগছে। কিন্তু স্যার আপনাদের ফিউচার টেন্ডেন্সি বা ফিউচার ইচ্ছাটা কি আছে? এটা কি আপনার বাল্ক প্রোডাকশনে যেতে চাচ্ছেন এটা নিয়ে? অ্যাকচুয়ালি আমরা অলরেডি এটা বাল্ক করতেছি, আমাদের সাথে কিছু বায়ারের নেগোসিয়েশনও আছে এবং যারা সাস্টেনেবল লাভার, সাস্টেনেবিলিটির সাথে থাকতে চায়, গ্রিনের সাথে থাকতে চায়, তারা অলরেডি আমাদেরকে অর্ডার প্লেস করেছে এবং আমরা সেইভাবে ওদেরকে ইনিশিয়াল স্টেজে বাল্ক করেও শিপ আউট করা হয়েছে। সো অ্যাকচুয়ালি এটা একটা মোটামুটি ফ্রুটফুল প্রজেক্ট আমাদের জন্য এবং শুধু এটাই নয়, আমরা ইন ফিউচারে ওয়াটারলেস ডাইং এর দিকেও আমাদের প্ল্যান আছে। আমাদের নতুন প্রজেক্ট ভালুকায় চালু হবে, সেক্ষেত্রে আমাদের ম্যানেজমেন্ট ইন ফিউচারে হয়তো ওয়াটারলেস ডাইং এও মুভ করতে পারে এবং আমরা খুব আশাবাদী। ওয়াটারলেস ডাইং মানে আপনার ভিউয়ার্স বিষয়টা বুঝতে পারতেছেন, মানে ডাইং সেটা আবার ওয়াটারলেস। তো আশা করা যায় এটা আমাদের জন্য অনেক বড় একটা রেভলিউশন হবে এবং ইনশাল্লাহ আমরা একদম পানির যে ওয়েস্টেজ এটা একদম জিরোর কোঠায় নিয়ে আসার চেষ্টা করতেছে এবং করবে ইনশাল্লাহ। তো স্যার এতক্ষণ তো কথা বললাম ইন্ডাস্ট্রি নিয়ে, এখন যেহেতু ভিউয়াররা স্টুডেন্টস, যদি তাদের ক্ষেত্রে চলে যাই তাহলে প্রথমে যে কথাটা বলতে হয় স্যার সেটা হলো টেক্সটাইল সেক্টরে বা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে নেটওয়ার্কিং কমিউনিকেশনের গুরুত্ব কতটুকু, এটা নিয়ে কতটা আমাদের সচেতন বা অ্যাওয়ার হওয়া উচিত? আসলে এটা তো এখন ডিজিটালাইজড এইজ, গ্লোবালি সব আমরা একই প্ল্যাটফর্মে চলে আসছি। নেটওয়ার্কিং ছাড়া তো আসলে এখন চলা দায়। তো সেক্ষেত্রে কমিউনিকেশন, নেটওয়ার্কিং, করসপন্ডিংস এই জিনিসগুলোতে যদি একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসাবে দক্ষতা না থাকে তাহলে ডেফিনেটলি ট্র্যাক থেকে আমরা পিছিয়ে যাব। সেক্ষেত্রে আমাদের ডেফিনেটলি কোনো ওয়ে নেই, আমাদের পড়ালেখায় দরকার হয় এগুলো আরও ইনক্লুড করতে হবে। ছেলেদেরকে এক্সপার্টাইজ করতে হবে নেটওয়ার্কিংয়ে, যাতে তারা ওয়ার্ল্ডের লেটেস্ট টেকনোলজি, লেটেস্ট কমিউনিকেশনের সাথে কপ আপ থাকে এবং সবসময় উইথ দ্য ফ্লো চলতে পারে। আদারওয়াইজ আমরা পিছিয়ে যাব। তার মানে নেটওয়ার্কের গুরুত্ব এবং কমিউনিকেশন সম্পর্কে কিন্তু স্যার খুব সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দিল। আশা করি আমরা বিষয়টি সম্পর্কে একদম ক্লিয়ার হতে পেরেছি। এবং একই সাথে স্যার আমরা একটা জিনিস সবসময় লক্ষ্য করি, এক্সপার্টরা বলে থাকেন, সেটা হলো ইংলিশের উপর গুরুত্ব দেওয়া। যেহেতু টেক্সটাইল সেক্টরটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম এবং আমরা 80% কন্ট্রিবিউশন করছি, সেখান থেকে ইংলিশের গুরুত্ব কতটুকু যদি আপনার ভাষায়, আপনার অপিনিয়নে, আপনার ফিলোসফিতে যদি আমাদের কিছু বলতেন। অ্যাকচুয়ালি আমি ইংলিশ নিজেও
ইংলিশের প্রতি ফ্যাসিনেশন, এবং আমি প্র্যাকটিক্যালি কাজ করতে গিয়ে দেখেছি আসলে ইংলিশ ছাড়া টোটালি ইনকমপ্লিট থাকে এই জিনিসটা। যারা ইংলিশে একটু ফোবিয়া থাকে বা ভয় থাকে, এটা আসলে টেক্সটাইল স্টাডির সময় এটা ইট শুড বি ইরাডিকেটেড, আদারওয়াইজ এখানে সার্ভাইভ করা টাফ। কারণ সর্বক্ষেত্রে এখন ইংলিশের প্রচুর ব্যবহার, ইভেন তো আমরা যখন ইন্ডাস্ট্রিগুলোতে ফেস করি এখন সেকেন্ড জেনারেশনের ম্যানেজমেন্ট। আগে হয়তো একটা পিরিয়ডে ছিল যারা মালিক ছিল তারা অতটা এক্সপার্টাইজ বা ইয়া ছিল না, তাদের ছেলেরা যারা এখন দেখতেছে তারা সবই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে পড়ালেখা করে আসছে। তো তাদেরকে ফিট দিতে হলে ওই স্ট্যান্ডার্ডেরই আমাদের ইউনিভার্সিটি ছেলে মেয়েদের হতে হবে, আদারওয়াইজ আমরা আসলে তাদের ফিটটা দিতে পারবো না। দেন তারা বাইরের দেশ, পার্শ্ববর্তী দেশ, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, পাকিস্তান ওদেরকে স্কোপটা দিয়ে দিবে। সেক্ষেত্রে ইংলিশ প্রেজেন্টেশন, কনফিডেন্স, নো হাউ এগুলা যদি খুব বেশি জানা না থাকে তাহলে আসলে আমরা ডে বাই ডে পিছিয়ে যাব টেক্সটাইল ট্রেড থেকে। ইংলিশের কোনো বিকল্প আসলে অন্য কোনো কিছু দিয়ে যতই আমি টেকনিক্যালি সাউন্ড হই সেটা কভার করা যাবে না ইংলিশ ছাড়া। এবং কনফিডেন্ট এবং প্রেজেন্টেশনটা খুবই একটা বেসিক ইয়ে হয়ে দাঁড়াইছে এখন। জি স্যার, স্যার যেটা বললেন ইংলিশের পাশাপাশি একটা কথা বললেন স্যার, সেটা কনফিডেন্স লেভেল বাড়ানো এবং প্রেজেন্টেশন। ইট মিনস স্যার যেটা বলতে যাচ্ছেন যে পাবলিক স্পিকিংটা আমাদের ওই জায়গাটাতে আমাদের হিট করতে হবে। তো স্যার এই জায়গাটাতে আমরা কিভাবে হিট করতে পারি? বা পাবলিক স্পিকিং আপনি তো জানেন স্যার, এমপ্লয়ি নতুন আমরা ঢুকি, আমাদের মধ্যে একটা ভয় কাজ করে, কথা বলতে পারি না, গ্রুপ অফ পিপলের সামনে আমরা কথা বলতে পারি না, বসকে অ্যাপ্রোচ করতে পারি না। তো এই বিষয়গুলো আমরা কিভাবে মেকআপ করবো? অ্যাকচুয়ালি আমি সবসময় যারা জুনিয়র টেক্সটাইল আমার কাছে আসে ইঞ্জিনিয়ার, আমি সবসময় বলি যে ইন্টারমিডিয়েট পাস করার পরে একটা ছেলে আর্মিতে যায়, সে কিন্তু তোমাদের মতো একটা নর্মাল ছেলে থাকে। যখন সে সেকেন্ড লেফটেন্যান্ট হয় তখন কিন্তু তার ভিতরে যে ধরনের ইনপুট আর্মিদের ট্রেনিংয়ে ঢুকানো হয়, কমপ্লিটলি সে একটা সোসাইটি থেকে আলাদা হয়ে যায়। তাকে একজন মানুষ কিল করতে বললে সে উইথিন 1 সেকেন্ড সে ফেরোসাস হয়ে যেতে পারে। তো নর্মাল ছেলেরাই এটা হয়। আমি যেটা বিশ্বাস করি, যদি ইউনিভার্সিটিগুলা আমাদের দেশে মালিকদের এক্সপেকটেশন অনুসারে তারা কি ধরনের গ্রাজুয়েট লেভেলে ছেলে পেলে চায় ওইভাবে ইনপুটটা ওখানে প্র্যাকটিস করায়। বিশেষ করে আমরা যদি দেখি যারা আইবিএতে বিবিএমবিএ করে তাদের যে স্কিলটা ডেভেলপ করা হয় ওখানে, টেক্সটাইল সেক্টরেও ওইভাবে ওই কারিকুলামগুলো, ওই প্র্যাকটিসগুলো যদি ইউনিভার্সিটি লেভেলে ওপেন আপ করা হয়, ছেলেদের জড়তাগুলো কমানো হয়, ছেলেদের ভিতরে ইন্ডিপেন্ডেন্সি, তারপরে মানুষের সাথে কথা বলা, একটা সিনিয়র ম্যানেজমেন্টের সাথে অ্যাপ্রোচ, কিছু সমস্ত কিছু এগুলাতে যদি ভ্যালু অ্যাড না করে তাহলে আসলে শুধু বুকিশ হয়ে পড়ালেখা করে আসলে সার্ভাইভ করা এখন টাফ। আমি রিসেন্টলি একটা ভাইভাতে আমি একটা ফার্স্ট যে তাকে আমি বাদ দিতে বাধ্য হয়েছি এই কারণেই যে আসলে তার প্রেজেন্টেশন, কনফিডেন্ট লেভেল, অ্যাপ্রোচ এগুলা আমার কাছে মানে অ্যাকসেপ্টেবল রেঞ্জে না। যে একটা ইউনিভার্সিটির ফার্স্ট কিন্তু তার ওইগুলো নাই। আমি জানি না এগুলা ভ্যালু অ্যাড করা হয় কিনা ইউনিভার্সিটিতে। ডেফিনেটলি এগুলা ছাড়া ফার্স্ট করানোর কোনো যৌক্তিকতা নেই। শুধু খাতায় লিখে দিলাম আমি সব কিছু আর আমি ফার্স্ট হয়ে গেলাম, এইগুলোর উপর ভিত্তি করে যদি আমরা জেনারেশন ডেলিভারি দিই ইউনিভার্সিটিগুলা, সেক্ষেত্রে এটা একটা ডিজাস্টার হবে। অন্য ভ্যালুগুলাকে অ্যাড করে জাস্টিফাইড করে তারপরে যে ফার্স্ট হি ইজ অলরাউন্ডার আর শি ইজ অলরাউন্ডার। আদারওয়াইজ আসলে আমাদের, কারণ আমরা এখন যেহেতু গ্লোবালাইজড হয়ে যাচ্ছি, আমার সাথে কম্পিটিটর নট অনলি বাংলাদেশ, আমার সাথে ইন্ডিয়ার ছেলে কম্পিটিশনে যাচ্ছে, পাকিস্তান, ভিয়েতনাম, শ্রীলঙ্কা, সব একই স্ট্যান্ডার্ডে ওয়ার্ল্ড ওয়াইড জব করতেছে। তো সেক্ষেত্রে আমাকে ওই দেশগুলোর স্ট্যান্ডার্ড, তাদের অ্যাপ্রোচ, অ্যাটিটিউড, তাদের এগুলো চিন্তা করে আসলে আমাদেরকে নিজেদেরকে তৈরি করতে হবে। শুধু গতানুগতিক সিলেবাসে পড়ালেখা করে আসলে দিন শেষে, যেহেতু আমরা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আমরা দেখে আসছি, সেক্ষেত্রে এগুলো আসলে ভাববার ব্যাপার, ভাববার বিষয়। গভর্নমেন্টের যারা প্রাইভেট ইউনিভার্সিটি লিড করে তাদের আসলে এই জিনিসগুলা মাথায় এখনই নেওয়া উচিত। আদারওয়াইজ আমরা সবসময় ডাউনগ্রেড থাকবো এবং আমরা সবসময় টপ মোস্ট পজিশনগুলা পাবো না, ফেলিওর হবে। জি, তো আপনারা যারা ভিডিওটি দেখছেন, যারা আছেন ইউনিভার্সিটির সাথে কানেক্টেড বা গভর্নমেন্টের সাথে কানেক্টেড, স্যারের কিন্তু একটা বিশেষ অনুরোধ, সেটা হলো এই বিষয়ে এখনই আমাদের খেয়াল রাখা উচিত। শুধু পুঁথিগত বিদ্যা, বই, থিওরিটিক্যাল জ্ঞান দিয়ে কিন্তু আমরা সাস্টেইন করতে পারবো না। আমাদের অবশ্যই প্র্যাকটিক্যাল নলেজ
এর সাথে সাথে সেলফ ডেভেলপমেন্ট যে বিষয়গুলো স্কিলস, কমিউনিকেশন স্কিলস, লিডারশিপ স্কিলস, পাবলিক স্পিকিং স্কিলস, এগুলো কিন্তু আমাদের মধ্যে ডেভেলপ করতে হবে। তো স্যার আমাদেরকে তার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন, এর জন্য স্যারকে আন্তরিকভাবে ধন্যবাদ। এবং স্যার অনেক ব্যস্ত থাকেন, স্যারকে সহজে পাওয়া যায় না, তারপর আমি পেয়েছি, এটা আমার জন্য অনেক ভাগ্যের একটা বিষয়। তো স্যারকে আমি লাস্ট একটি অনুরোধ করবো, যারা ভিউয়ার্স আছে তাদের উদ্দেশ্যে, যেহেতু তার স্টুডেন্টস, তো তাদের উদ্দেশ্যে একটু অ্যাডভাইস বা উপদেশ দেওয়া, যে তারা তাদের 4টা বছর কিভাবে করে কাজে লাগাবে, যদি একটু বলতেন সংক্ষিপ্তের মধ্যে। অ্যাকচুয়ালি এই তোমার এই অনুষ্ঠান বা প্রোগ্রাম যেটা আসলে এটা খুব দরকার, কারণ শেয়ারিং ইজ কেয়ারিং। আসলে আমরা যারা 15-20 বছর আগে টেক্সটাইল নেতৃত্ব দেওয়ার জন্য এই জগতে আসছি, তো তাদের আসলে কি ট্রাবল শুট ফেস করেছে, এটা আসলে যারা এখন পাইপলাইনে আসবে তাদের আসলে জানা উচিত, এবং জানলেই তারা সেইভাবে নিজেকে তৈরি করতে পারবে। ইটস এ নাইস ইনিশিয়েটিভ আমি মনে করি। তো আসলে ফার্স্ট আমার যেটা অ্যাডভাইস হচ্ছে ইংলিশের উপর প্রফিসিয়েন্সি ডেভেলপ করতে হবে, এটার বিকল্প নেই। নিজের কনফিডেন্স লেভেল অনেক আপ করতে হবে, কোনো কিছুতেই যেন ডিপ্রেসড হওয়া যাবে না, কোনো কিছুতে ফেলিউর হওয়া যাবে না, হলে সমস্যা নিয়ে আবার চেষ্টা করতে হবে। তারপরে প্রেজেন্টেশন একটা বড় জিনিস, ম্যানেজমেন্ট ট্যাকেল করার জন্য যে নিজেকে প্রেজেন্ট করা, ম্যানেজমেন্টের অ্যাপ্রোচ, অ্যাটিটিউড, এগুলা ধরতে পারা, এই সমস্ত কিছু মিলে আসলে বইয়ের পড়ালেখার সাথে এক্সট্রা কারিকুলামগুলো এবং ছেলে মেয়েদের এগুলা ইয়ারলি বিভিন্নভাবে তাদের কারিকুলামে এগুলা অ্যাড করে তাদেরকে আসলে টোটালি একটা প্রেজেন্টেবল হিসেবে মার্কেটে আসতে হবে। আদারওয়াইজ আসলে তোমরা সার্ভাইভ করা টাফ হবে। কারণ এখন বাংলাদেশে আমরা যদি যারা দেখতেছে টিভি দর্শক, তারা যদি দেখে আমাদের দেশের টেক্সটাইল জগতের টপ মোস্ট পজিশনগুলো আসলে সেটা বাইং হাউস হোক আর যেটা টেক্সটাইল হোক, এগুলো কিন্তু সব বাইরের দেশের লোকজন যেভাবেই হোক নিয়ে নিচ্ছে। তো ওই জিনিসগুলো আসলে যদি আমাদেরকে দখল করতে হয়, আসলে তারা কি কোয়ালিটির কারণে এগুলা তারা অ্যাজিউম করতেছে বা তারা পোস্টগুলো পাচ্ছে, ওগুলো স্টাডি অ্যানালাইসিস করে ওগুলো আমাদেরকে আসলে ইয়ে করতে হবে। তাছাড়া একটা জিনিস হচ্ছে যে আমি সবসময় বলি যে আমাদের মতো যারা টেক্সটাইল লাইনে যারা যে সেক্টরে আছে, তাদেরকে আসলে ইউনিভার্সিটিতে এদের এন্ট্রেন্স দিতে হবে, এদের সাথে স্টুডেন্টদের ইন্টারেক্ট করতে হবে, এদের ফেলিউরিটিগুলো জানতে হবে। ফেলিউরিটিগুলো যদি না জানি, ট্রাবল শুটিংগুলো যদি না জানি আসলে, তাহলে স্টুডেন্টরা আসলে নিজেকে কিভাবে ইয়ে করবে। আর সবসময় একটা কথা বলি, স্বপ্নটা অনেক বড় করতে হবে, অনেক বড়, যেটা আনিসুল হক সাহেবের বক্তব্য, স্বপ্ন জীবনের চেয়ে যদি বড় হয়, জীবনের সমান হয়, তাহলে হয়তো কিছু একটা করা যাবে। এছাড়া খুব লিমিটেড বা শর্ট ভার্সনের কোনো কিছু চিন্তা করলে আসলে লাইফে অনেক দূর যাওয়া যাবে না। থ্যাংক ইউ সবাইকে। ধন্যবাদ সবাইকে। আশা করি স্যারের এই বক্তব্য থেকে আমাদের লাইফে আমরা অনেক কাজে লাগাতে পারবো, এবং ইন ফিউচারেও ইনশাল্লাহ স্যারের সাথে আরো আমরা ইন্টারভিউ নিব, কথা বলবো এবং অনেক কিছু শিখবো ইনশাল্লাহ। তো ধন্যবাদ সবাইকে, ভিউয়ার যারা আছেন, আসসালামু আলাইকুম।